পরিশ্রম করলে সব কিছুই সহজ, আসলে এতটাও সহজ না। কিছুদিন ভালোই ছিল, শাক সবজির দাম যখনই কিনতে যাইতাম ভালোই লাগতো যে অল্প টাকার ভিতরেও অনেক কিছু কিনতে পাওয়া যায়। আজকে বাজারে আইসা আমি একেবারেই হতাশ, কারণ আমাদের মতো মানুষেরা আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিরা যে কিভাবে সামনের দিনগুলো চলবে আল্লাহই ভালো জানে। জানি না, যেটা ধরি সেইটাই 80 টাকা 100 টাকা কেজি। তো আমাদের মতো যারা তারা এই জিনিসগুলো মানে এই সবজিগুলো যে কিভাবে কিনবে আমার জানা নাই। তারপরও আজকে পটল 80 টাকা কেজি, চিচিঙ্গা 100 টাকা কেজি, মানে 100 টাকার নিচে কোনো সবজি নাই। আর মানে কি যে কিনবো, এটা থুয়ে ওটার কাছে যাই, ওটা থুয়ে ওটার কাছে যাই, মানে নিজেই ভাইবা কুলাইতে পারতেছি না যে কি কিনবো। কারণ যাদের কাছে টাকা আছে তাদের কাছে তো সব কিছুই সহজ মনে হইবে, আর আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলি আমরা তো অল্প টাকা নিয়ে বাজারে যাই। আর বাজারের এই ঊর্ধ্বগতি দেখলে আমাদের এমনিই মানে আমরা হতাশ হয়ে যাই। আজকে কি আর করবো, সমস্ত কিছু ঘোরাফেরা করে তারপরে শেষ পর্যন্ত কই মাছ নিয়ে আসলাম। এই কই মাছও আমি আনছি প্রায় 250 টাকা কেজি। যাই হোক, আগের থেকে তুলনামূলকভাবে যে অনেকটা বাড়ছে, অনেকের কাছে এটা মনে হবে যে বাড়ে নাই, কিন্তু আমার পরিচিত মানুষ দেখা আমাকে মানে একটু কমে দেছে, তাও আবার বাজারের শেষে 250 টাকা করে কেজি আইনা তারপরে কুইটা ধুইয়া বাইচা এখন রান্না করব। একেবারে বেলা প্রায় গড়াই গেছে, 3টা 3:30টার মতো বাজে গেছে। প্রতিদিন এই সময় গা গোসল দিয়ে নামাজ পড়ে তারপরে দেখা যায় রান্নাও শেষ করে ফেলাই। যাই হোক, এত টেনশন নাই, ঘরের সবাই রোজা, এজন্য বেশি একটা টেনশন নেই যে রান্না করব। এখন সন্ধ্যা রাইতে আর কি খাওয়া হবে আর ভোর রাইতে খাওয়া হবে। তাড়াতাড়ি রান্নার কাজ শুরু করে দিলাম। আর এদিকে ছেলেমেয়েরা বললাম যে রাতের পড়াটা শেষ করে ফেলাও, যেহেতু রোজা। আর আমি এই 1 মাসের রোজার কথা বলতেছি না, এখন 6 রোজার কথা বলতেছি। এখনও 6 রোজা প্রায় 18 তারিখ পর্যন্ত রওয়া যাইবে, এই জন্য বেশি চাপ নিচ্ছি না। একদিন থাকছি আবার একদিন মানে ভাইঙা ফেলাইতেছি, এরকম করে আর কি থাকতেছি। যাই হোক, কই মাছগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর লাগতেছে। কই মাছগুলো খুব সুন্দর করে ভাইজা তারপরে ভুনা করবো। আর দেখা যায় শাক আনছি, সেই শাকটা চিংড়ি মাছ দিয়ে রান্না করবো। সবজি আগে বাচ্চারা তেমন একটা মানে পছন্দ করতো না, তারপরে আবার খাইতো, আবার এখন আবার অনেকটা গ্যাপের কারণে দেখা যায় 30 দিন রোজা থেকে এখন যে কোনো কিছুই রান্না করি না কেন সব কিছুই থেকে যায়, তাদের কাছে কোনো কিছুই ভালো লাগতেছে না, মজা লাগতেছে না, এখন নাকি খিদাই নাই। যাই হোক, তারপরে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, সবারই মনে হয় এরকম লাগতেছে। মানে একটু সময় নিলে তারপরে ঠিক হয়ে যাবে। মাছগুলো আমি এখন খুব কড়া করে ভাজতেছি, ভাজে তারপরে ভুনা করব এজন্য। আর পাশে অন্য মানে শাকগুলো কাইটে রাখতেছি। বাচ্চারা পড়ার ফাঁকে ফাঁকে টাকা দিয়া কী যে করতেছে আমি জানি না, তো সেটাও একটু ভিডিও করার চেষ্টা করলাম। তো ওদেরকে জিজ্ঞেস করলাম যে তোমরা এগুলো কি বানাইতেছো, বললো যে টাকা দিয়ে এরকম সুন্দর সুন্দর ফুল বানাইতেছি, এগুলো নাকি ওরা গিফট দেবে। তো ঈদ গেছে, এখন আবার তারা গিফট দেবে, সেটা নিয়েও চারোদিকে এখন যে পরিস্থিতি কি আর বলবো, কারণ কি চারোদিকে এখন আবার রোগ ছড়াইতেছে, সেই করোনাকালীনের মতো মনে হচ্ছে। আমার পাশের বাসায় এক ভাবি, তার বাচ্চারও হয়েছে, একেবারে কি যে অবস্থা। যাই হোক, আল্লাহ সবাইকে মানে হেফাজত করুক, সবাইকেই মানে সুস্থতা দান করুক খুব তাড়াতাড়ি। আর দেখা যায় যার বাচ্চা মানে অসুস্থ হয় তার যে কেমন লাগে। আমাদের মানে বাচ্চা মানে আমার কথা বলি আর কি, যে আমার আর ছেলেমেয়েরা অসুস্থ হইলে আমার মানে কোনো কিছুই ভালো লাগে না। দেখেন টাকা দিয়ে তারা কি বানাইছে, এখন এই টাকা নিয়ে আবার নূতন একটা খেলা শুরু করে দিয়েছে। আর তারা যে জিনিসটাই দেখে না কেন সেইটাই বানানোর জন্য একেবারে রেডি হয়ে থাকে। আর আমিও কিছু বলি না, যেহেতু বাসার ভিতরেই থাকে, বাইরে তো আর কোথাও যায় না এক স্কুল ছাড়া। এখন আবার স্কুলে কি হয়েছে, 3 দিন খোলা থাকবে আর 3 দিন অনলাইনে, এটাও কোনো কথা বলেন? যার বাসায় 3টে 4টে বাচ্চারা পড়াশোনা করে তারা এই 3টে 4টে মোবাইল কোথায় পাইবে? আর সবচেয়ে বড় বিষয়, বাসায় বাচ্চারা থাকলে কি পড়াশোনা করে? আপনারা যারা অভিভাবকরা আছে তারাই জানে যে বাসায় বাচ্চারা থাকলে এই কী পড়াশোনা করে। এতদিন তো স্কুলে যাইতো, টিচাররা মন চাইলে একটু
একটু পড়াইতো আর মন না চাইলে পড়াইতো না, তারপরও বাচ্চাদের আমরা পাঠাইতাম যে থাক একটা রুটিন মতো তারা স্কুলে যাক বা একটা কিছু শিখুক বুঝুক। কিন্তু সমস্ত কিছুতে গাফুলতি থাইকেও এখন যদি আবার এই রকমের সিস্টেম চালু হয় তাহলে কি হইবে বলেন? আমার মাঝে মধ্যে মনে হয় যে আল্লাহ আমাদেরকে এই মধ্যবিত্ত কেন বানাইছে? সমস্ত সমস্যা আমাদের উপরেই আইসা পড়ে। যারা এই আইন চালু করছে তাদের বাচ্চারা কি এই বাংলাদেশে বসে তারা পড়াশোনা করবে? না, তাদের বাচ্চারা তো বাহিরে ভালো পরিবেশে ভালো জায়গায় পড়াশোনা করবে। সেখানে সিস্টেম তো আর এরকম না, সেখানে সিস্টেম তো আর এই অলসতার না, সেখানে তো আর এরকম গাফুলতি চলে না। তো কি আর বলবো, তারপরও আমি মনে করি যে সবারই একটু চিন্তা ভাবনা করা দরকার। মানে অকারণে এইরকম একটা সিদ্ধান্ত অভিভাবকদের উপরে চাপাইয়ে দেওয়া মানে শিক্ষা একেবারে ধ্বংস করা আর কিছুই না। এই যে হাসিনা সরকার থাকতে কি কারিকুলাম, সেই কারিকুলামের যে কী ব্যবস্থাটা হয়েছে, বাচ্চারা একেবারে ভেতর থেকে নষ্ট হয়েছে। কারিকুলাম কি শিখাইছে বলেন? বাচ্চারা ভালো ভালো স্টুডেন্ট, তারা একটা পর্যায়ে যাই লেখাপড়ার প্রতি এত অনীহা। আর কি আর বলবো, এগুলো বইলে আর লাভ নাই। কারণ শিক্ষা ব্যবস্থা হোক যে কোনো ভালো পর্যায়ে যে কোনো ক্ষেত্রেই হোক না কেন, এই বাংলাদেশ যে আবার রিকভার করবে কিভাবে করবে? ভালো ভালো অবস্থানে বইসা যারা মানে অর্ডার দেয় তারাই যদি এরকম এক একটা সিদ্ধান্ত মানে নেয় তাহলে যে কি অবস্থা ধারণ করবে। আমার কথাই বলি, আমার 3টা বাচ্চা, এখন কি আমি 3টা বাচ্চারই 3টা মোবাইল দিয়ে বসাইতাম বলেন? এক একজনার পড়া এক এক ক্লাসের, এক একজনার পড়ার ধরন এক এক রকমের। এখন এক একজনার যদি আমি এক একটা মোবাইল দেই তাহলে আমার দিকে একটু তাকান, 3টা বাচ্চার 3টা মোবাইল, আবার ইন্টারনেটের মানে ব্যবস্থা, তারপরে এই যে ফ্যান চলবে, মানে নানান কিছু এত কিছু। যারা মানে যাদের মাথায় এতদিন ছিল না তারা অন্তত এতটুকু চিন্তা করে তারপরে এই ব্যবস্থাটা নেওয়া উচিত যে এইগুলা কইরা কি বিদ্যুৎ সাশ্রয় করবে বলেন? বরঞ্চ আরও ঘাটতি হবে। এখন এই ঘাটতির চিন্তা করেও যদি তারা একেবারে খামখেয়ালিভাবে এইটা অভিভাবকের উপরে চাপাই দেয় তাহলে আর বলার কিছু নাই। আমার মতো অনেক অনেক অভিভাবক আছে যারা কথাই বলে না। কোথায় কথা বলবো? কথা বলার তো একটা মানে জায়গা থাকতে হয়, আমাদের তো সেই জায়গাটাও নাই। যাই হোক, অনেক কথা বললাম। আল্লাহ হাফেজ।